বাচ্চাদের আঙ্গিকে ইউজ করব। এটা হলো, আমি দিয়ে দিই রেপার্টরি না বাইর করে, আমার রেপার্টরি বাইর করা আছে, আমি দেখাই। সেটা হলো অ্যালার্ট। এই মেন্টাল স্টেটটা আপনাকে বুঝতে হবে। অ্যালার্ট এটা কিন্তু খুব পাওয়া যায় ডেফিনেটলি ফসফরাসের ক্ষেত্রে। অন্য এখানে তো আরো মেডিসিন আছে, এক একজনের এক এক ধরনের প্রেজেন্টেশন স্টাইল থাকে। টাইম টু টাইম আমি এগুলো বোঝানোর চেষ্টা করব, কিন্তু এখন আমি ফসফরাস বা ইগনেশিয়া এরকম দুই একটা আঙ্গিকে একটু বোঝানোর চেষ্টা করি। তো অ্যালার্টটা কি? অ্যালার্ট মানে আমরা কি বুঝি? অ্যালার্ট মানে হচ্ছে সতর্ক, সচেতন, সতর্ক, হুঁশিয়ারি, সতর্ক অবস্থা। হুঁশিয়ারি ডিকশনারি মিনিং কি? সতর্কভাবে, সতর্কভাবে পাহারারত, ঠিক আছে? জাগ্রত অবস্থা, জাগ্রত অবস্থা, সতর্কভাবে পর্যবেক্ষণরত, অতন্দ্র প্রহরী বলে না আমাদের সেনাবাহিনীর একটা স্লোগান, অতন্দ্র, অতন্দ্র প্রহরী। এটা হলো অ্যালার্ট, জাগ্রত, জাগ্রত। হ্যাঁ, অ্যালার্টের আরো বাংলা মানে আছে, বিপদ সংকেত, সতর্কতা ও তৎপরতা, এরকম আছে। তাহলে অ্যালার্টের অর্থ হলো কোনো বিপদ বা সন্দেহ অনুভব করে সতর্ক হওয়া বা হুঁশিয়ার হওয়া, অ্যাটেন্টিভ হওয়া, অ্যাটেন্টিভ হওয়া, ধ্যান দেওয়া, এটা হলো অ্যালার্টের অর্থ। হ্যাঁ, আরেকটা অর্থ হচ্ছে জাগ্রত হওয়া, অ্যাকশন নেওয়ার জন্য তৈরি থাকা। জাগ্রত হওয়া, জাগ্রত হয়ে অ্যাকশন নেওয়ার জন্য তৈরি থাকা। তো সতর্ক ব্যক্তিরা আশেপাশের ঘটনা, ঘটে যাওয়া কার্যক্রমগুলো সম্পর্কে তথ্য রাখে, তার দৃষ্টি সবসময় এদিক ওদিকে থাকে। ঠিক আছে, আমি গতদিনকে মনে একটু বলতেছিলাম একটা বাচ্চার কথা। তো অ্যালার্ট হলো বিপজ্জনক কিছু মোকাবেলা করার জন্য নিজেকে সতর্ক অবস্থায় রাখা, প্রস্তুত রাখা। আসন্ন মানে সামনের দিকে কোনো বিপদ আসতে পারে, কোনো অসুবিধার সংকেত আসা মাত্র সতর্ক হওয়া, হুঁশিয়ার হওয়া। একই কথা অনেক অনেকভাবে ডিকশনারি গুলোতে লেখা আছে, আমি সেগুলাই বললাম। তো অ্যালার্ট ওয়ালা পারসন মানে অ্যালার্ট ওয়ালা পারসনের বিহেভিয়ারের মধ্যে তিনটা পার্ট থাকে। এইটা খুব ইম্পর্টেন্ট, আপনারা এটা মাথায় রাখবেন। অ্যালার্ট পারসনের মধ্যে, তার আচরণের মধ্যে তিনটা পার্ট থাকবে। প্রথমটা হচ্ছে পেশেন্ট জানে যে সামনে কোনো ভয়াবহ বিপদ বা কোনো লোকসান বা কোনো ইম্পর্টেন্ট একটা ইভেন্ট হতে যাচ্ছে। এটা হলো প্রথম শর্ত, পেশেন্ট জানবে। নেক্সটে সামনের মিনিটে হতে পারে, সামনের সেকেন্ডে হতে পারে, সামনের ঘন্টায় হতে পারে, সামনের দিনে হতে পারে, কোনো ভয়াবহ বা লোকসানদায়ক বা ইম্পর্টেন্ট কোন একটা ইভেন্ট হতে যাচ্ছে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এই ইভেন্ট থেকে বের হতে যাওয়া ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট, এবং সে এই জন্য খুব সাবধান এবং সতর্ক থাকে। আর তৃতীয়ত হচ্ছে যখন পেশেন্টের কাছে মনে হয় যে এখন অ্যাক্ট নিতে হবে, মানে অ্যাকশনে যেতে হবে, তখন সে আর কালক্ষেপণ না করে দ্রুত অ্যাকশনে যাবে। তাহলে অ্যালার্টের তিনটা পার্ট আমার মনে হয় বুঝতে পেরেছেন। তো আমরা দৈনন্দিন জীবনে অ্যালার্টটাকে কখন ব্যবহার করি, অ্যালার্ট যে অবস্থা, স্টেট, এটাকে আমরা কখন ব্যবহার করি, আমি একটু উদাহরণ দিই, তারপর আমরা পেশেন্টের দিকে যাব। আমি মনে হয় এর আগেও বলেছিলাম, করোনার কথা চিন্তা করেন। করোনা কিন্তু বাংলাদেশে প্রথম দেখা যায়নি, দেখা গেল ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে কোভিড এর সংক্রমণ বেড়েই চলছে, দিল্লি থেকে ধীরে ধীরে এই কলকাতার দিকে আসছে। বাংলাদেশ সরকার কি করলো, রেড অ্যালার্ট জারি করলো। প্রত্যেক বর্ডারে, প্রত্যেক এন্ট্রি পয়েন্টে বিশেষ চেকিং এর ব্যবস্থা করে কি করলো, আগে ইজিলি যাওয়া যেত ভারত থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ভারত, ইজিলি জনগণ আসতে যেত। এখন আর হলো না, তাদেরকে করোনা সার্টিফিকেট নিয়ে আসতে হচ্ছে। তার মানে কি, জনগণের প্রবেশের মধ্যে একটা রেস্ট্রিকশন করে দিল। কেন রেস্ট্রিকশন করলো? যাতে বাংলাদেশে কোভিড এর সংক্রমণ না ঘটে। তাহলে এটা হলো রেড অ্যালার্ট। আমাদের এই যে পদ্মার পানি, আমি উদাহরণ বারবার দিই, পদ্মার পানি, ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয়েছে, এবার পানি বাড়ছে, পানির পরিমাণ বাড়ছে, আরো বাড়ছে, আরো বাড়ছে। এই
বলে না বিপদ সীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। বিপদ সীমা মানে পানির লেভেল মাপার জন্য স্কেল আছে, পদ্মার পারে অনেকগুলো স্কেল আছে একটু পর পর। এই স্কেলের রেড লাইন যেই অতিক্রম করবে অমনি অথরিটি কি করবে, রেড অ্যালার্ট জারি করবে। রেড অ্যালার্ট জারি করবে, মাইকিং করবে বিভিন্ন ভাবে, টিভি, রেডিও, সেগুলাতে সার্কুলার দিবে যে জনগণ আপনারা প্রস্তুত থাকেন, যে কোনো মুহূর্তে নদীর পানি বাঁধ ভেঙে বন্যা দেখা দিতে পারে। এটা হলো রেড অ্যালার্ট। কারণ রেড অ্যালার্টের বিষয়টা হলো সতর্ক থাকা। ঠিক আছে, আমরা এই যে ইলেকশনের সময় কি হলো, রেড অ্যালার্ট জারি করলো কোথায় কোথায়, যে জায়গাগুলোয় দাঙ্গা ফ্যাসাদ হতে পারে। পুলিশ প্রশাসনকে একদম রেড অ্যালার্ট জারি করলো, মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট। ঠিক আছে, নতুন করে এই যে আমাদের ট্রেনে অগ্নিসংযোগ করা হলো, তারপরে কি প্রত্যেকটা স্টেশনে রেড অ্যালার্ট, তাই না, সব জায়গায় চেকপোস্ট। আপনার রেল পুলিশের পাশাপাশি এমনি পুলিশ, বিজিবি তাদেরকে মোতায়েন করা হলো। যে কোনো উপায় হোক এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হবে, তাই না? তো এটা কেন করলো? সে জানে যে আরো এরকম সহিংসতা হতে পারে, প্রশাসন জানে যে আরো সহিংসতা হতে পারে, ভয়াবহ ক্ষতি হতে পারে এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে। এই জন্য প্রশাসনের মধ্যে রেড অ্যালার্ট জারি করলো, তারা সজাগ হয়ে গেল। ঠিক আছে, তো অ্যালার্টের বিষয়টা এরকম। অ্যালার্ট হলো সামান্যতম বিপদ বা সমস্যার কোনো সাইন বা চিহ্ন বা যদি কোনো আলামত বা নির্দেশন পায়, তখন ব্যক্তি সেটার কারণ নিয়ে বা তার জটিলতা নিয়ে ভাবা শুরু করে। ঠিক আছে, এবং সে একদম ইয়ে হয়ে যায়, সতর্ক জাগ্রত হয়ে যায়, চারিদিকে তার দৃষ্টি থাকে। তো এইরকম স্টেটে রুগী, এর পরের স্টেটটা হলো কি, কষাস। আমরা মনে হয় এর আগে ব্যাখ্যা করেছিলাম কষাস, অ্যাংশাস কষাস, এরকম আমরা ব্যাখ্যা করেছিলাম না? আপনাদের মনে মনে আছে অনেকেই যারা সে সময় আমার ক্লাসগুলো করেছেন। আজকে ওগুলা নিয়ে আমি ডিডি করতে যাচ্ছি না। একই ধরনের অনেকগুলো রুব্রিক্স আছে, মেন্টাল স্টেট আছে, সেগুলা করা যায়। তো আজকে অ্যালার্ট নিয়ে আছে, অ্যালার্টেই থাকি। তো অ্যালার্টে কি হলো, আমি যেটা বলতেছিলাম যে সে অ্যাকশনে যাচ্ছে না, কিন্তু সে একদম চারিদিকে সতর্কভাবে তার দৃষ্টিটা রাখতেছে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে রুগী তার সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেছে। ঠিক আছে, বা রুগীর একটা সমস্যা তৈরি হয়েছে, এবার সে কি হচ্ছে, সে সমস্যা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে যে এটা কি হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, জটিলতার দিকে যাচ্ছে। এবার সে কি করলো, তার পরিবারের সদস্যর সাথে শেয়ার করলো, ডাক্তারের অথবা ডাক্তারের কাছে গেল। হ্যাঁ, যখন চলে গেল তখন কিন্তু কষাসে চলে গেল, কিন্তু আগে পর্যন্ত খুব খেয়াল করতেছে যে না এটা বাড়ছে না কমছে, এটা দেখতেছে। এটাই হলো অ্যালার্ট। তো যাক, অ্যালার্টে আমরা ফসফরাস নিয়ে গতদিন মনে হয় অ্যালার্ট, এই গতদিন আমরা কিউরিয়াসের মধ্যেই ইয়ে করেছিলাম, কিন্তু অ্যালার্টটা বলিনি। সেটা হলো যে বাচ্চা কিন্তু সব দিক দিয়ে খেয়াল করছে যে কি করতেছে কি করতেছে, হ্যাঁ, ফিজিশিয়ান কি করছে। আমাদের ওই গতদিন একটা রুব্রিক্স বললাম, কিউরিয়াস, কি রুব্রিক্স ভুলে গেলাম, বাইর করি। কিউরিয়াস, আচ্ছা, ট্রেনিং অফ দ্য ফিজিশিয়ান, এটা না, অ্যালার্ট, মুভমেন্ট অফ এভরি ডক্টরস অফ, তাই না? গতদিন এই রুব্রিক্সটা আমরা বলেছিলাম। ডাক্তারের প্রত্যেকটা, আমি রুব্রিক্সটা দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা মুভমেন্টকে সে খেয়াল করতেছে। আমি গতদিনকে বললাম না যে স্টেথোস্কোপ নিয়ে কেবল নিচ্ছি, বাচ্চা কিন্তু এদিক ওদিক তাকাচ্ছিল, যে আমি স্টেথোর কাছে হাতটা নিয়ে গেলাম, হাতে নিলাম, বাচ্চা কিন্তু অ্যালার্ট হয়ে গেল। সে কি করলো, সে নিজে থেকে আগায় আসলো যে ডাক্তার আমাকে মনে হয় চেক করবে। এবার আমি যখন আবার স্ট্যাথোটা পেছনে রেখে দিলাম, তখন বাচ্চা আবার কিন্তু তার চেয়ারে বসে যে আমার আগের মতো এদিক ওদিকে স্ক্যানিং করা শুরু করছে। এটা আমরা ফসফরাসে বলেছি, তাই না? এই খুব কাছাকাছি অ্যালার্টের একটা শেড আমি আপনাদেরকে বলবো, অ্যালার্ট যেহেতু আছে, ইগনিশিয়ার একটা শেড বলবো। দেখেন অ্যালার্টের মধ্যে উপরে দেওয়া আছে, ইগনিশিয়াতেও অ্যালার্ট আছে। অ্যালার্টের
কন্টেস্টটা কিন্তু আলাদা। বাচ্চার মধ্যে ইগনেশিয়ার বাচ্চার অ্যালার্টের কন্টেস্টটা আলাদা। ইগনেশিয়া কেমন করে অ্যালার্ট থাকে, ধরেন আমি উদাহরণ দিচ্ছি কিন্তু, হ্যাঁ, ধরেন যে ইগনেশিয়ার বাচ্চা মায়ের সাথে বসে আছে, হ্যাঁ, মাকে আপনি জিজ্ঞাসা করলেন বিভিন্ন কথা, তার কি কি প্রবলেম, মা সেগুলো বললো, সবকিছু হয়ে আমরা বাচ্চার নেচার সম্পর্কে জিজ্ঞাসা করি যে আপনার বাচ্চার নেচার সম্পর্কে একটু বলেন, স্বভাব কিরকম কি এটা একটু বলেন, মা বলতেছে। এবার এরকম প্রশ্ন করতে করতে আমরা কিন্তু বলি যে দেখা যাচ্ছে যে 2 ভাই বোন আছে, তো মাকে জিজ্ঞাসা করা হলো, আপনি করলেন যে আপনার, আমরা এটা করি মাঝে মধ্যে, যে আপনার এই বাচ্চা হাসি খুশি কেমন, আনন্দ ফুর্তি কেমন করে, মাস্তি কেমন করে, এগুলো প্রশ্ন কিন্তু আমরা করি। তখন বলতেছে হ্যাঁ ভালোই, আমার 2 বাচ্চা। তো তখন আপনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনার কোন বাচ্চাটা বেশি আনন্দ ফুর্তিবাজ, কোন বাচ্চা, ছোটটা না বড়টা? এই রুগী যেটা আসছে সেটা ধরে নেন ছোটটা, ছোট বাচ্চা, আর বাসায় হয়তো বড়টা আছে, কোনটা বেশি করে? এবার মা যদি কথার কথা উল্টা উল্টা পাল্টা উত্তর দিয়ে দেয়, হ্যাঁ, যে আম, বড়টাই বেশি মাস্তি করে, বা যে কোনো একটা প্রশ্ন আপনি মাকে করলেন, মা যদি উল্টা উত্তর দিয়ে দেয়, মানে ওই পেশেন্টের এগেনস্টে কোনো উত্তর দিয়ে দেয়, ভুল উত্তর দিয়ে দেয়, তখন খেয়াল করে দেখবেন এই বাচ্চা কিন্তু মায়ের দিকে জাস্ট এই যে আপনারা এরকম ঘুরে এরকম করে তাকাবে, ঠিক আছে, একটু রাগের দৃষ্টিতে দেখবে, কিছুক্ষণ দেখবে। তো দেখা যাচ্ছে যে বাচ্চা হয়তো কিছু নিয়ে খেলছিল বা এদিক ওদিকে দেখতেছিল, বা সে তার জগতেই গিয়েছিল, কিন্তু তার কান ছিল খাড়া, সে ছিল অ্যালার্ট, মা কি বলছে সে কিন্তু খুঁজছে। মা যদি ভুল করে কিছু বলে, আমি অনেক পেশেন্ট দেখেছি যে মা যদি বলে যে না সকালবেলা পায়খানা হয়নি, না না মা তুমি ভুল বললা, সকালে তো আমার পায়খানা হয়েছে, আমি সকালে 2বার পায়খানায় গেছি। এইভাবে এইভাবে কিন্তু মাকে কারেকশন করে দেয়, অথচ দেখা যাচ্ছে বাচ্চা কিছু নিয়ে, মোবাইল নিয়ে বা কিছু নিয়ে, বা দেখা যাচ্ছে হাতে যায় আছে সেটা নিয়ে ব্যস্ত ছিল, বা অন্য কিছু করছিল, অন্যদিকে তাকাইছিল, কিন্তু তার কান এখানে, ডাক্তারের সাথে মা কি কথোপকথন করতেছে, সে হলো ওইদিকে অ্যালার্ট। এটা মনে রাখবেন ইগনিশিয়ার ক্ষেত্রে, কান খাড়া, মা কি বলছে সে কিন্তু ফলো করবে। মা যদি উল্টা পাল্টা কিছু বলে, সে সাথে সাথে বলবে যে মা তুমি ভুল বলছো, মা তুমি ভুল বলছো, এবং তাকে কারেকশন করে দেবে। এবং ওই যে যেটা বললাম, একটা রাগের দৃষ্টি, তার এগেনস্ট হলে একদম রাগের দৃষ্টিতে সে তাকাবে, কিছু বলবে না, কিন্তু রাগের দৃষ্টিতে একটা এরকম করে একটা পলক দিবে। তো এইরকম অ্যালার্টনেস আমরা কিন্তু ইগনেশিয়ার মধ্যে দেখি, ঠিক আছে। আমরা ফসফরাসের অ্যালার্টনেস কোথায় পেলাম? ফসফরাস কিন্তু একদম অ্যাক্টিভ হয়ে গেল, ডাক্তারের প্রতি সে অ্যাক্টিভ, ডাক্তার কি করছে প্রত্যেকটা মুভমেন্ট সে দেখতেছে, তাই না? অ্যালার্ট মুভমেন্ট অফ এভরি ডক্টর, মুভমেন্ট অফ এভরি ডক্টর মানে ফিজিশিয়ানের, আপনার সে যে ডাক্তারের কাছে গেছে তার প্রত্যেকটা মুভমেন্টের প্রতি সে অ্যালার্ট থাকতেছে। ফসফরাসের আরেকটা চমৎকার জিনিস হচ্ছে, আপনার ডক্টর জর্জ ভিটুলকাস এই এটা উল্লেখ করেছেন, আমাদের রুব্রিক্সেও আছে, ডিফিউশন। খুব চমৎকার ভাবে উনি লিখেছেন ডিফিউশন। হ্যাঁ, আমি বলার পরে আর ওনার ওই ডিফিউশন পড়া লাগবে না, আমি তার নির্যাসটা বলতেছি। ডিফিউশন, আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছি, আমরা কেমিস্ট্রি পড়েছি, ফিজিক্স পড়েছি, সেখানে কিন্তু ডিফিউশন নিয়ে অধ্যায় আছে, ডিফিউশন বলা আছে, ঠিক আছে। ডিফিউশনটা কি? ধরেন এক গ্লাস পানি নিলেন, 1 গ্লাস পানি নিয়ে এইরকম ধরেন যে এটা কালি, এই কালির কলমে জাস্ট 1 ফোঁটা যদি আপনি কালি ওই পানির মধ্যে ফেলেন, ইঙ্ক, ইঙ্ক যদি আপনি দেন, তাহলে কি হবে? ধীরে ধীরে সেটা কিন্তু ছড়িয়ে পড়বে, ফিউজ হয়ে যাবে। আমার মনে হয় আপনাদের অনেকেরই অভিজ্ঞতা আছে, আমরা আমাদের আপারা নীল দেন, তাই না? নীল গোলান যখন, তখন কি করেন, 1 বালতি পানির মধ্যে যখন 1 ফোঁটা নীল দিলেন, তখন কি হয়, রংটা ছড়িয়ে যাচ্ছে, ডিফিউজ হয়ে যাচ্ছে, ফিউজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাতাসে আমরা সিগারেট খাই, আমাদের যারা সিগারেট খান, গোল করে ফুললাম, তারপর কি ধীরে 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 ছড়ায় যাচ্ছে, ডিফিউশন।
টি ব্যাগ, চায়ের কাপের মধ্যে আপনি টি ব্যাগ তুললেন, একদম সাদা পানি, তাই না, মানে সাদা তো পানি না, মানে কালারহীন পানি, তার মধ্যে আপনি যখন চায়ের ব্যাগটা দিলেন তখন কি হচ্ছে, রংটা সমানভাবে ডিফিউশনের একটা ইয়ে হচ্ছে, সমানভাবে চারিদিকে সমানভাবে গরম পানিতে ছড়িয়ে পড়বে। ঠিক একইভাবে ফসফরাস যেখানে যায়, যে এনভায়রনমেন্টে যায়, যে মানে যেখানে যাবে সেখানে সে কানেকশন তৈরি করে ফেলবে, নিজেকে ওইভাবে ছড়িয়ে দিবে, কানেকশন তৈরি করে ফেলবে, তার অনেক বন্ধু বান্ধব হবে, অনেক বন্ধু বান্ধব হবে। আমি আমি একটা খুব এই প্রশ্ন করা উচিত না, আমি আপনাদেরকে শেখাই যে কখনো লিডিং কোশ্চিন করবেন না। হ্যানিম্যানও শিখাই গেছেন যে লিডিং কোশ্চিন চলবে না, তারপরে আমরা ভেরিফিকেশনের জন্য এই কোশ্চিন গুলা করি। লিডিং প্রশ্ন হয়েও যায়, আমি শিখাই দিচ্ছি। এই প্রশ্নটা করলে আপনি অনেক মেডিসিনের কাছাকাছি চলে যেতে পারবেন। আপনি প্যারেন্টস কে জিজ্ঞাসা করেন যে আপনার বাচ্চার নেচার সম্পর্কে বলেন, এটা কিন্তু লিডিং কোশ্চিন হলো না। এবার তার কাছে কথা শেষ হতে হতে এবার তাকে জিজ্ঞাসা করেন লিডিং কোশ্চিন, যে এর বন্ধু কয়টা, অথবা বাচ্চাকে জিজ্ঞাসা করেন, বাবা তোমার বন্ধু কয়টা। হ্যাঁ, এই কোশ্চিনটা আমি করি, আমার সাথে পাশে যারা থাকেন এরা মাঝে মধ্যেই শোনেন যে আমি এই কোশ্চিনটা করি। সেটা হলো, এর প্যারেন্টস, এই ফসফরাসের প্যারেন্টস বলবে যে ডাক্তার সাহেব এর বন্ধু বানানোর অ্যাবিলিটি খুবই ভালো, যেখানে যায় সেখানে বন্ধু বানাবে, অঢেল বন্ধু। আর থুজার পার্সন কি বলবে, থুজার বাচ্চা বা থুজার, আমি থুজা পড়ানোর সময় বলেছি, এরা কি বলবে, কয়টা, একটা, দুইটা না, একটাই, খুঁজে পাচ্ছে না বন্ধু। বা অনেক থুজাও যদি বলে ফেলে মেলা বন্ধু, তার নাম বলো, আর নাম বলতে পারবে না, কারণ তার তো বন্ধু নাই। তো এইভাবে দেখেন লিডিং কোশ্চিন দিয়েও আমরা কিন্তু খুব কাছাকাছি মেডিসিনের ইয়েতে যেতে পারি। যাক, থুজার বিষয়ে আমরা পরে কথা বলবো। তো ফসফরাসের পার্সন বা প্যারেন্টস কে আপনি যদি জিজ্ঞাসা করেন বন্ধু কয়টা, তখন ওরে বাবা আর বন্ধু গুণে শেষ হচ্ছে, যেখানে যায় সেখানে বন্ধু, ছোট বড় সবার বন্ধু। ঠিক আছে, আমাদের রুব্রিক্স কি আছে, আমাদের রুব্রিক্স আছে ব্রাদারহুড সেন্সেশন, ব্রাদারহুড সেন্সেশন অফ, আমি রুব্রিক্স বলেছি এর আগেও, ডিফিউশন, ব্রাদারহুড সেন্সেশন অফ ডিফিউশন, এরকম আরো অনেক রুব্রিক্স পাওয়া যায় যেখানে ফসফরাস আছে। তো একটা কেস শেয়ার করি, ভালো লাগবে। এটা একটা বাচ্চা, বয়স হার্ডলি 5 হবে, 5 ওই রকমই ধরেন, 5-6। তো ইউটিআই এর প্রবলেম মেয়ে বাচ্চাদের একটা কমন প্রবলেম। হ্যাঁ, আমি তো কমনই মনে করি বাচ্চাদের, মহিলাদের তো আছেই, কিন্তু বাচ্চাদের কমন প্রবলেম ইউটিআই দিয়ে দাও কি ক্যান্থারিস। হ্যাঁ, এটা করবেন না, যদি আপনারা ক্লিয়ার পিকচার পেয়ে যান ডেফিনেটলি ওই মেডিসিনটাই দিবেন, তার আর ওটা ব্যাক করবে না। তো যাক, ইউটিআই প্রবলেম সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে, তার মানে ভয়াবহ আর কি, আনকন্ট্রোলেবল হয়ে যায়, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। এটা কিছুদিন আগের কথা বলতেছি। তো যাক, এবার হসপিটাল থেকে ফিরে ভালো হয়ে ফিরে টিরে এবার মায়ের সাথে সে আমাদের চেম্বারে আসছে। তো আহ, বাচ্চার মা, সরি, বাচ্চার মা আমার সামনে বসছে, আর বাচ্চা বসছে হচ্ছে ঠিক আমার মানে মায়ের কোন পাশে, হচ্ছে ডান পাশে। তো বসে সে কি করছে যে এই, এটা মনে করেন মায়ের হাত, মানে এই কাঁধ, হ্যাঁ, মায়ের এই কাঁধে এরকম করে মাথা দিয়ে, খুব মানে চোখে মুখে দেখলাম ভয়, ভয়ের দৃষ্টিতে একদম আমাদের তাকে একদম মায়ের ইয়ের মধ্যে যে মাথা এরকম করে লুকাই দিল। হ্যাঁ, অনেকটা হচ্ছে এটা দেখলেই অবজারভেশনে স্ট্যামোনিয়াম মনে হবে। হ্যাঁ, অথবা মায়ের সাথে যেরকম আছে এরকম পালসিটিলাও মনে হবে। হ্যাঁ, প্রথমে আমারও মনে হয়েছিল। তো এরকম মনে তো হতেই হবে, না হলে তো আপনি ডাক্তার হতে পারলেন না, যখন মনে হয়ে গেল তখন ভেরিফিকেশন করতে হবে। তো যাক, এরকম যখন করতেছিল তখন মা বললো যে বাবা, বাবা ভয় পেও না, ভয় না মা, ভয় পেও না, এটা কিছু হবে না, এই ডাক্তার সাহেব ইনজেকশন দিবেন না। এবার মনে হলো যে বাচ্চা একটু স্বস্তি পেল, কিন্তু মায়ের মাথা কাঁধে সেরকম করে মাথাটা দিয়েই রাখলো। তো মা বলছে যে 3 সপ্তাহ আগে হঠাৎ করে অসুস্থ হয়, হঠাৎ করে অনেক জ্বর আসছে, তো আমরা অ্যান্টিবায়োটিক খাওয়াই, কোনো কাজ হয়নি।
এরপরে জ্বরের মা কিন্তু শিক্ষিত, মানে ইউনিভার্সিটির টিচার। তো বিভিন্ন জ্বরের টেস্ট টেস্ট করি, কোনো মানে কিছুই ধরা পড়েনি। পরে ইউরিন টেস্ট করে দেখি যে ইউরিনে ইনফেকশন হয়েছে, ইউরিন কালচারে অনেক পাসেল অনেক বেশি। তো এই জন্য ডাক্তার সাহেব অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে দেয়, একটা নতুন নির্দিষ্ট একটা অ্যান্টিবায়োটিক দেয়, সেটাও খাওয়ানো হয়েছে। তো তারপরে তো ওই যে হসপিটালের কাহিনী আছে, এগুলো বললো। তো যাক, আমি অত লেন্দি করছি না। তো মা কথা বলছে। এবার সে কি করলো, এই কথা বলতে বলতে বাচ্চা এই মাথা তো এরকম করে দিয়েছিল, আমাকে মনে হয় দেখা যাচ্ছে এরকম করে দিয়েছিল, যে মাথাটা একটু তুলে নিল, নিয়েই মনে করেন যে এবার ফসফরাস হয়ে গেল। এইদিকে ওদিকে তাকানো শুরু, স্ক্যানিং করা শুরু, কি করছি আমি, কি করছি কম্পিউটারে হাত, মানে সে তো আমার অপোজিটে আছে, সে দেখতে পাচ্ছে আমাকে, কোথায় কি হচ্ছে, পেছনে কি আছে, এগুলো সব দেখতেছে। তো এবার মা বলছে যে তার আল্ট্রাসাউন্ড করা হলো, সেখানে কোনো রকম প্রবলেম দেখা যায়নি। তো অ্যান্টিবায়োটিক চলাকালীন সময়ে তার জ্বর এবং অন্যান্য কষ্টগুলো চলে যায়। আবার যেই কোর্স কমপ্লিট, আবার গত কয়েকদিন থেকে আবার একই সিমটম, আবার ইউরিনে ইনফেকশন শুরু হয়ে গেল। এইভাবে নানান কষ্টের কথা একটার পর একটা বলতে থাকলো। সেটা বলুক, ওখানে আমার ইয়ে নাই, ইন্টারেস্ট নাই, তার তথ্যগুলা ওইভাবে ইয়ে হলো। তো আমি, ভালো করে খেয়াল করেন, এই এই কেসও আপনি পান, এই কেসও আপনি পান, শুধুমাত্র জানেন না, জানা ছিল না বলে এটাকে আপনি প্রেসক্রাইব করতে পারেন না। তো আমরা কি করি, বাচ্চা আসলে বাচ্চার নাম জিজ্ঞাসা করি, বাবা তোমার নাম বলো, কি নাম দিয়েও কিন্তু অনেক মেডিসিনে চলে যাওয়া যায়, নাম সে কিভাবে বললো। তো যাক, আমি আর ওইদিকে যাচ্ছি না। তো এই পেশেন্টকে, বাচ্চাকে জিজ্ঞাসা, বাবা তোমার নামটা বলো তো, তোমার নাম কি? তোমার মেয়ে নাম বললো, ধরেন নুরুন নাহার, আমাদের নুরুন নাহার আপা মাইন্ড করেন না, আপনার নামই বললাম, নুরুন নাহার, তোমার কি কষ্ট হচ্ছে? তো জাস্ট আমার দিকে একটু তাকালো, তাকায় একটু হাসি দিয়ে দিল, আর কিছু বললো না। নুরুন নাহার আপার মতন আপাও খালি হাসে, জাস্ট ওইভাবে হাসি দিয়ে দিল। তো আমি ভাবলাম যে বাচ্চা মনে হয় ইজি হতে পারেনি, কারণ একটু আগে তো স্ট্যামোনিয়াম স্টাইলে ছিল। তো তারপরে আমি মায়ের সাথে কথা বলা শুরু করলাম। এরপরে এটা ওটা অনেক কথা হলো। এবার আবার ঘুরায়, আমি যেহেতু উত্তর পাইনি, আমাকে তো উত্তরটা নিতেই হবে, আমি আবার জিজ্ঞাসা করলাম, মা তোমার নামটা বলো তো, তোমার কি কষ্ট হচ্ছে, তোমার কি কষ্ট হচ্ছে? হ্যাঁ। তো এই কষ্টের কথা বলায় সে কি করলো, এদিক ওদিক আবার তাকাচ্ছে, একটা হাসি দিল, দিয়ে এদিক ওদিক তাকাচ্ছে, মানে হাসিটাও সুন্দর, চমৎকার একটা মিষ্টি হাসি দিল, দিয়ে আবার এদিক ওদিক তাকাচ্ছে। তো যাক, আরো কথা হলো নেচার সম্পর্কে, বাচ্চার নেচার সম্পর্কে, তারপরে আরো আদার্স ইনফরমেশন গুলা নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে আবার জিজ্ঞাসা করছি যে বাবা তোমার কি কষ্ট হচ্ছে, নামটা তো একবার শুনেছি, কিন্তু তার সমস্যাটা তার কাছ থেকে একটু শুনি, তোমার কি অন্য কোনো সমস্যা হয়? আবার তাকায়, আবার হাসে। মনে করেন যে তোমার কি কষ্ট, তোমার কি প্রবলেম, এই টাইপের কোশ্চিন ঘুরায় ফিরায় আমি না হলো 5 বার তাকে করেছি। পুরা কেস টেকিং এর সময় মায়ের কাছে শুনছি, মা তো নানান কথা বলে, শিক্ষিত মানুষ তো একটা জিনিসও বাদ দিতে চায় না। হুম। সে ওই হাসি ছাড়া আর কোনো, মানে টু শব্দ পর্যন্ত করলো না। একবার শুধু তার নামটা বললো, এরপরে জাস্ট আমি প্রশ্ন করলে সে খালি আমার দিক তাকায়, হাসে, আর এদিক দিক তাকায়। ঠিক আছে, এইটুকুই, মানে অবজারভেশন এইটুকুই, এখান থেকে মেডিসিনে আসা যায়। একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড কিন্তু তার নামের বাইরে সে আমার সাথে করেনি। এটাও কিন্তু একটা পিকুয়ারিটি, এটাও একটা পিকুয়ারেস। হ্যাঁ, এই বাচ্চাটাকেও কিন্তু ফসফরাস দিয়েছিলাম। ঠিক আছে। তো কিভাবে ফসফরাস হতে পারে, কিভাবে হতে পারে, কারো কোনো আইডিয়া আছে?
বাচ্চা কমিউনিকেটিভ। কমিউনিকেটিভ, আচ্ছা ঠিক আছে। বাচ্চা প্রথম বিষয়টা হচ্ছে বাচ্চা কি, বাচ্চা হলো টিমিডিটি। টিমিডিটি, পাবলিক অ্যাপিয়ারিং, টক ইনটু পাবলিক, পাবলিকের সামনে উপস্থিত হয়ে কথা বলতে তার টিমিডিটি, লাজুকতা আছে। এই রুব্রিক্সটা মনে রাখেন, এটা খুবই ইম্পর্টেন্ট রুব্রিক্স, বাচ্চাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় পাওয়া যায়। টিমিডিটি, পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং, টক ইন পাবলিক টু। টক ইন পাবলিক টু আমি রুব্রিক্সটা দিয়ে দিচ্ছি, আপনাদের লিখতে সুবিধা হবে। কপি। টিমিডিটি, পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং, টক ইন টু পাবলিক। ঠিক আছে বাচ্চা, টিমিডিটি একটা বম মারলো, তার পেট থেকে একটা কথা বাড়াচ্ছে না, মুখ থেকে, পেট তো না, মুখ থেকে, ঠোঁট থেকে ওয়ার্ড বাড়াচ্ছে না। গেল। এরপরে হলো কি বাচ্চা, কি দেখলাম, এদিক ওদিক তাকাচ্ছে। তার মানে কি, এদিক ওদিক তাকাচ্ছে, এটা দেখছে ওটা দেখছে, রুব্রিক্স কি হবে? কিউরিয়াস। হ্যাঁ কিউরিয়াস, থ্যাংক ইউ। ও টিমিডিটিটা নিয়ে নি না, টিমিডিটি, পাবলিক অ্যাপিয়ারিং, এই দুইটা নিয়ে নিলাম। এই বাচ্চাটা কি কথাই বলতেছে না, তার মানে কি রিজার্ভ। আমরা রিজার্ভ পার্সনরা কি করে, যারা রিজার্ভ তারা কি করে, কথা কম বলে, খুব কম কথা। খুব কম কথা বলে। তাহলে আমরা নিব রিজার্ভ, RESERVED, রিজার্ভ। আসে না কেন, রিজার্ভ। ঠিক আছে, বাচ্চা কিছুই বলতে চায় না, এটা হলো সিক্রেটিভ। সিক্রেটিভ, ঠিক আছে, সিক্রেটিভ। আরেকটা জিনিস একটু বলি, এটা না নিলেও কিন্তু আমরা ফসফরাসে আসতে পারি, এটা নিলে তো ডেফিনেটলি চলে আসে। মহিলা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির কোন একটা সাবজেক্টের, আমার এখন মনে পড়ছে না, সাবজেক্টের টিচার। তো প্রসঙ্গক্রমে আমাকে বললো যে আপনার সাইনবোর্ডেও, আপনার ওখানেও দেখলাম রাবি, আপনি কি কিসে কি, বললাম যে আমি তো আসলে পিএইচডি করছি এরকম প্ল্যান্ট প্যাথোলজিতে, এই অমুক স্যারের আন্ডার। এই বাচ্চা কিন্তু এদিকে তাকাচ্ছিল, যেই আমি পিএইচডির কথা বললাম, আমার ইয়ের কথা বললাম, বাচ্চার সাথে সাথে আমার দিকে তাকাচ্ছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করছে আমি কি করেছি। আমি পানের উপরে কাজ করেছি, আমি মোহনপুরে গেছি, আমি রেগুলার যেতাম, আমিও গল্প করতেছিলাম, আমি মাঝে মধ্যে এরকম ইয়ে হলে একটু গল্প করি, জাস্ট এই গল্প করি। সে খুঁটি না, মানে তখন আর এদিক ওদিক তাকানো নাই, তখন পুরো আমার দিকে তার দৃষ্টি। হ্যাঁ, তো এই বাচ্চারা কিউরিয়াস ট্রেনিং অ্যাবাউট দ্য ফিজিশিয়ান, কিউরিয়াস ট্রেনিং অ্যাবাউট দ্য ফিজিশিয়ান। হ্যাঁ, এই ইয়েটা কিন্তু বড়দের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কোথায় থেকে পাস করেছেন, আপনি কি বিএসএমএস করা নাকি বিএইচএমএস করা, আপনি কি ঢাকা, এই যে আপনার ওই ব্র্যাকেটে ঢাকা দেখা, সেটা কি ঢাকা বোর্ড নাকি কি, এই টাইপের কথাবার্তা কিন্তু বড়রা বলে, কিন্তু ছোটরা কিন্তু এগুলো তো বুঝে না। ছোটরা তার বিদ্যা বুদ্ধি, মানে ডাক্তারের বিদ্যা বুদ্ধি, ডাক্তারের পড়ালেখা সংশ্লিষ্ট বিষয় নিয়ে যখন প্যারেন্টসদের সাথে কথা বলে, সে খুব মজা নিয়ে সেই জিনিসটাকে দেখে। এইটা কিন্তু অবজারভেশন, এটা আপনারা পাবেন। আমি রুব্রিক্স তখন নিইনি, আমি জাস্ট গতকালকে আরেকটা কেসের মধ্যে বলতে যাই আমি মিসিং করে গেছি বলে আজকে এই জিনিসটা বললাম। বাচ্চাদের ক্ষেত্রে ইয়েটা দেখা যায়, পড়ালেখা নিয়ে আপনি কথা বলবেন গার্জিয়ানের সাথে, সাথে সাথে দেখবেন যে সে এদিক ওদিক তাকানো বাদ দিয়ে আপনার দিকে তাকায় শুনতেছে। বুঝতে পারছেন? এটা হলো অবজার্ভ, মানে বাচ্চাদের ক্ষেত্রে অবজারভেটরি রুব্রিক্স। আর বড়দের ক্ষেত্রে বড়রা কিন্তু বলে যে আপনার এই ডিগ্রিটা কোত্থেকে আসছে, আচ্ছা এটা কি বাংলা মিডিয়াম না ইংরেজি মিডিয়াম, এই টাইপের নানান কোশ্চেন বড় ফসফরাসরা বলে। ঠিক আছে, তো আমি এই রুব্রিক্সটা এখানে নিলাম না, দেখেন না নিয়ে আমার এখানে দুইটা মেডিসিন আসছে, লাইকোপোডিয়াম আর ফসফরাস, তিনটা মেডিসিন, লাইকোপোডিয়াম, ফসফরাস, ল্যাকেসিস। ঠিক আছে, কিন্তু এই বাচ্চাটা আমি ফসফরাস কেন দিলাম, এই কটা রুব্রিক্সে তো তিনটা মেডিসিন আসলো, কেন আমি শুধুমাত্র ফসফরাসের কথা ভাবলাম বা এটা কেন দিলাম, কারণ এই বাচ্চা ফসফরাসের ট্রেডিশনাল কেসগুলো থেকে আলাদা। আমরা ফসফরাসের ট্রেডিশনাল কেসে কি দেখেছি, খুব লাইভলি, খুব ব্রাদারহুড সেন্সেশন, খুব কোঅপারেটিভ, খুব ফাস্ট ফরওয়ার্ডিং, তাই না?
কিন্তু এই বাচ্চাটা কি, এটা হলো ব্যাক গিয়ারের রিভার্স প্রকৃতির, সে কিছু বলতে চায় না, তার কিউরিয়াসিটি আছে, কিন্তু সে পাবলিক প্লেসে টিমিডিটি, কথা বলতে চায় না। তো ফসফরাসের আমরা যদি দেখি, ফসফরাসের মধ্যে আনসারিং রিলেটেড এক গাদা রুব্রিক্স আছে। দেখেন আমি রুব্রিক্স গুলো আপনাদের সাথে এখানে শেয়ার করছি, আমি এখানে তুলে রেখেছি, এক গাদা রুব্রিক্স আছে। কি কি রুব্রিক্স আছে? অ্যানসারিং অ্যাভারশন টু অ্যান্সার, অ্যানসারিং ডিফিকাল্ট, সবকিছু আছে। অ্যানসারিং রিফ্লেক্টিং লং, অনেক সময় পরে 2-3 বার জিজ্ঞাসা করার পরে তার নাম বলছে। আমি যদিও আপনাদের সামনে কেস টেকিং এর সময় প্রথমবারে বললাম, কিন্তু বেসিক্যালি সে 2-3 বার জিজ্ঞাসা করার পরে নাম বলেছে। ঠিক আছে, আরো কিছু রুব্রিক্স আছে, আমি সেই রুব্রিক্স গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখানে, আমি ইয়েতেও দিয়ে দিব। তাহলে কি কি? অ্যানসারিং অ্যাভারশন টু অ্যান্সার, অ্যানসারিং ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে ডিফিকাল্ট বলেই সে আর অ্যান্সার করতেছে না। অ্যানসারিং রিফ্লেক্টিং লং, অ্যানসারিং রিফিউজ টু অ্যান্সার, সে আমাকে কথার অ্যান্সারই দিতে চাইলো না, রিফিউজ করলো। অ্যানসারিং আনস্যাটিসফ্যাক্টরি। ঠিক আছে, এছাড়াও আরো অনেকগুলো রুব্রিক্স আছে। কি কি রুব্রিক্স আছে আমি একটু বলি, এবং সেটা এখানেও দিয়ে দিই, আপনাদের পড়তে বা বলতে সুবিধা হবে। অ্যানসারিং অ্যাভারশন টু অ্যান্সার, এটা তো বললাম, এখান থেকে বললাম। অ্যানসারিং স্লোলি, যদি অ্যান্সার করে খুব স্লো, ধীরে ধীরে কথা বলবে, অথবা একটা ওয়ার্ড থেকে একটা, অটল বিহারী বাজপেয়ীর কথা আপনাদের মনে আছে কিনা জানি না, একটা করে ওয়ার্ড বলবে, 2-4-5 সেকেন্ড করে বিরতি, আবার একটা ওয়ার্ড বলবে, এটাও একটা হতে পারে। আবার খুব ক্ষীণ গলায় বলতেছে, সেটাও হতে পারে। এরপরে হচ্ছে অ্যানসারিং অ্যাব্রাপ্টলি, হঠাৎ করে বলবে, কথা নাই, বার্তা নাই, প্রশ্ন নাই, প্রশ্ন হয়তো করেছেন 3 মাস আগে, মানে সরি 5 মিনিট আগে, হঠাৎ করে 5 মিনিট পরে অ্যান্সার দিচ্ছে। আপনি অন্য প্রসঙ্গে চলে গেছেন, হঠাৎ করে সে অ্যান্সার দিচ্ছে, এরকমটা হয়। তারপরে অ্যানসারিং অ্যাভারশন টু অ্যান্সার, অ্যানসারিং ডিফিকাল্ট, অ্যানসারিং ডিসকন্টেন্ট, অ্যানসারিং ইমাজিনারি কোশ্চিন, হ্যাঁ, ইনকোহেরেন্টলি, irrelevantly, reflecting long, refusing to answer, slowly, stop or turn quick after answering, answering unable to answer, আরেকটা কি বাদ পড়লো, answering unable to answer, আরো আছে, আমি এগুলোকে সব এক্সট্রাক্ট করেছি আপনাদের জন্য, আরো 3টা রুব্রিক্স আছে, আমি এটাও দিয়ে দিই, এগুলো একটু মনে রাখেন। এগুলো তো আমাদের আসলে কেস টেকিং এর সময় দরকার হয় না, আপনি ক্যারেক্টার বুঝে গেলে এত রুব্রিক্স এর প্রয়োজন হয় না। আনসারিং আনএবল টু আনসার, হার্ট ইমোশনালি হয়, আনসারিং আনইন্টেলিজেন্ট, কি আনইন্টেলিজেন্টলি, আনস্যাটিসফ্যাক্টরি, মিস্টেক মেকিং, স্পিকিং ইন, আনসারিং রং অ্যান্সার টু গিভেন, এরকম আনসারিং সংশ্লিষ্ট ফসফরাসের এই রুব্রিক্স গুলো আছে। তো এই আনসারিং অ্যাভারশনের এই বিষয়গুলো, এটা কিন্তু আপনি ইয়ের মধ্যে পাবেন না, কি বলে, আমরা কি কি দেখলাম, লাইকোপোডিয়াম এবং ল্যাকিসিস, এদের মধ্যে কিন্তু আপনি পাবেন না। এই কারণে, আর আমরা তো আসলে চোখ দেখলেই বুঝে যাই, আমরা কিন্তু ওইভাবেই তাকে ফসফরাস দিয়েছিলাম, এবং ফসফরাস দেওয়ার পরে বাচ্চার আর কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, তো এই বাচ্চাটা কি করছিল দেখেন, আমরা ল্যাকিসিসকে আমি যতই বলি যে সে সিক্রেটিভ, যতই বলি সে রিজার্ভড, হ্যাঁ, তারপরেও ফসফরাসের রন্ধে রন্ধে ঢুকানো আছে ব্রাদারহুড সেন্সেশন, ডিফিউশন, রন্ধে রন্ধে ঢুকানো আছে। এই জন্য সে যতই রিভার্স হোক না কেন, সে আমার সাথে একটা বন্ডিং বজায় রেখেছে, আমার সাথে একটা কানেকশন বজায় রেখেছে। কিভাবে কানেকশনটা বজায় রেখেছে? আমি কি বলতেছিলাম, যেই প্রশ্ন করি জাস্ট একটা হাসি দেয়, জাস্ট একটা হাসি দিচ্ছে, এই হাসি দিয়ে সে আমার সাথে কমিউনিকেটিভ বলেছেন, ঠিক আছে, খুব সুন্দর, কমিউনিকেশন তৈরি করছে, হাসি দিয়ে আমাকে, আমার সাথে সে ব্রাদারহুড সেন্সেশনে জড়িত থাকতেছে। সে শুধুমাত্র তার নামটা বলছে, এছাড়া অন্য কিছু বলতে চায়নি। এটাই হলো ফসফরাসের রিজার্ভনেস বাচ্চাদের বৈশিষ্ট্য। যারা সব বাচ্চা, এই রিজার্ভ বাচ্চা খুব কম পাবেন,
তারপর আমি আমার মনে হলো যে এটা আপনাদেরকে শেয়ার করা দরকার। এরকমও ফসফরাস হয়। অ্যাডাল্টের ক্ষেত্রে রিজার্ভনেসের বিষয়টা অন্য কোনো কারণে রিজার্ভ হতে পারে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এই ইয়ার পিকিউআরএস হচ্ছে সে কিন্তু যতই রিজার্ভ থাক সে কিন্তু আমার সাথে, ডাক্তারের সাথে যে বন্ডিং সেটাকে সে ভাঙতে চায়নি। সে স্মাইল করেছে, সে তার জেস্টার দিয়ে কমিউনিকেট করার চেষ্টা করেছে। আমাদের ডক্টর নাসির ভাইকে ধন্যবাদ, সুন্দর ধরেছেন তিনি। জেস্টার দিয়ে কমিউনিকেট করছে, হাসি দিয়ে কমিউনিকেট করছে। কিউরিসিটি তো তার যায়নি, সে এদিক ওদিক তাকাচ্ছে, সব দেখতেছে, সবকিছু করছে, স্ক্যানিং করতেছে। ঠিক আছে, আরেকটা ফসফরাস বাচ্চার কথা বলি, এটাও আপনারা পাবেন, খুবই পাওয়া যায়। এই বাচ্চার কেস টেকিং বলছি না, আমি বাচ্চাকে জাস্ট বুঝাচ্ছি। ধরেন আপনার চেম্বারে বাচ্চা আসছে, কোনো কারণে বাচ্চা, মা কিছু একটা বলল, বাচ্চা মায়ের কথায় রাগ হলো, দিয়ে ছোট বাচ্চা কি হয়, অত বাজবুটা বোঝার মাকে একটা বাড়ি দিল, একটু মার দিল। এবার তো মা বেয়াদবি সহ্য করতে পারে না, একদম প্রচন্ড রেগে গেল, রেগে একদম কটমট করে আপনার সামনে ইয়ে করছে। তখন কি করে এই বাচ্চা, একদম মাকে পুরা জড়ায় ধরে, মা আই লাভ ইউ, মা আমি তোমাকে ভালোবাসি, মা আই এম ভেরি সরি, মা আই এম ভেরি সরি। ছোট বাচ্চারা বলে, এত সুন্দর সুন্দর ছোট ছোট করে ইংরেজি বলে। আমার ভাগ্নিকে আমি দেখেছি, মা ইয়ে করেছে একদম, মা আই লাভ ইউ, মা আই লাভ ইউ বলে একদম, যে মুখে গালে চুমু দিচ্ছে, যদি মা দাঁড়ায় থাকে গায়ে এসে চুমু দিচ্ছে। আই এম সরি, আই এম সরি, আই এম সরিও বলতে পারে না, আই এম সরি, আই এম সরি। এটা দেখা যায়। এই এই জেস্টারটা মনে রাখেন, এটা হলো ফসফরাস। এটা ফসফরাসের একটা অ্যাফেকশন, কি অ্যাফেক্টেশন নেচার, অ্যাফেক্টেশন বলতে অ্যাফেকশনেট নেচার। এটা ফসফরাসের একটা অ্যাফেকশনেট নেচার। সে এইভাবে মাকে মানায়, মায়ের রাগ ভাঙায়। ঠিক আছে, পালসিটিলাও এরকম। আমাদের রুব্রিক্স আছে, দেখেন খুব সুন্দর রুব্রিক্স আছে। রুব্রিক্সটা কি জানো, অ্যাফেকশনেট, অ্যাফেকশনেট kisses and cursing children, affectionate kisses and cursing children। আমি এটা কপি করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বাচ্চা এসে চুমু দিচ্ছে। ফসফরাসের ক্ষেত্রে, ফসফরাস কি আমরা ছোট বড় সব সব ক্ষেত্রে এটা প্রযোজ্য। ফসফরাসে আমরা কি দেখি, ফসফরাস হচ্ছে তার এনভায়রনমেন্টকে কি করে মানায় নিতে হয়, মানানো মানানো ভাঙায়, মানে ভাঙানো মানানো যাই বলেন, প্রক্রিয়াটাকে জানে, নিজের মতন করে বানানোর উপায়টা সে জানে। সে খুব দ্রুত বুঝে যায় যে সামনের জন তো এবার আমার উপরে রাগ করেছে, সে দ্রুত গিয়ে আপনাকে কিস করবে। সে দ্রুত যে রাগ করেছে তার রাগ ভাঙানোর জন্য যে কিস করবে। তো আমি একটা বাচ্চা পেয়েছিলাম, ঠিক আছে, কেস টেকিং চলছে, বাচ্চা এদিক ওদিক দেখতেছে, কিউরিসিটির সবকিছুই তার আছে। এবার মা একটা বকা দিল এবং সাথে সাথে যে মাকে এসে কিস করলো। ঠিক আছে, তাহলে আমরা এই যে রুব্রিক্সটা সেদিকে যেতে পারি। এরকম ক্ষেত্রে আপনারা দুটো মেডিসিনের কথা মাথায় আনবেন, একটা হচ্ছে ফসফরাস আর একটা হচ্ছে পালসেটিলা। ঠিক আছে, আর আমি এই যে কেসটার কথা এখন বললাম, যে বকা দেওয়ার পর পরে যে মাকে যে চুমুক দিল, এই বাচ্চাটা খুব ইন্টেলিজেন্ট, খুবই ইন্টেলিজেন্ট। সে জানে কিভাবে ম্যানিপুলেট করতে হয়। পালসিটিলা কিন্তু এরকম না, সে ম্যানিপুলেশনের বিষয়টা বোঝে। হ্যাঁ, তো কিভাবে সে ম্যানিপুলেট করে, এই ফসফরাসের বাচ্চা কিভাবে ম্যানিপুলেট করে, সে হচ্ছে, ধরেন আমি রাগ করেছি, তাহলে আমাকে ম্যানিপুলেট করতে হবে, তাহলে আমাকে এমন কিছু করতে হবে যাতে আমি তুষ্ট হই, আমি যাতে সন্তুষ্ট হই। এটার এই সিস্টেমটা, এই টেকনিকটা সে জানে। ওই যে বললাম না, ডিপ স্ক্যানিং সে করে ফেলে, আমি কিসে সন্তুষ্ট সেটা সে জানে। আমাদের রুব্রিক্স আছে, অ্যাঙ্গার অ্যাপিজড ইজিলি, দেখেন এন, অ্যাঙ্গার অ্যাপিজড
ইজিলি। ফসফরাস ভালো করে জানে কিভাবে সিচুয়েশনকে ম্যানিপুলেট করতে হয়। হুম আমি এটাকে কপি করে দিই আপনাদের জন্য সুবিধা হবে। অ্যাপিস্ট, ও তো ভিডিও করে অ্যাপিস্ট, রাখি, রাগ কি করে ভাঙাতে হয়। বউ রাগ করেছে, আপনি কি করে রাগ ভাঙান? শাড়ি স্ক্রিন কিনে রেকর্ড করে নিয়ে যান রাখি। না, একটা ফুল নিয়ে গেলেন, তাই না? না না, আবার কিস করলেন, ইলাস্ট্রেটর তো বাস করতে রাগ হয়, নোট পানি হয়ে গেল। করতে হয়। ফসফরাস এগুলো ভালো করতে পারে। অ্যাঙ্গার অ্যাপিস্ট ইজিলি। ক্লাস তো হ্যাঁ, হ্যাঁ, তো ম্যানিপুলেটের রাতে সব টেকনিক নোটস তার জানা, কিভাবে ইন্টেলিজেন্টলি অ্যাপিস্ট করবে সেটা সে জানে। হয়। এই ছোট বাচ্চা জানে মাকে কি করে অ্যাপিস্ট করতে হয়, মা রাগ করেছে তাকে কি করে অ্যাপিস্ট করতে হয়। ঠিক আছে, তো আমি আরেকটা কেস পেয়েছিলাম, ফসফরাসের বাচ্চা খুব অ্যালার্ট আমাজনরা এবং কই? এত ইন্টেলিজেন্ট যে তাকে প্রশ্ন খালি করাই লাগে, করার আগেই সে উত্তর দিয়ে দেয়, এইরকম এত দ্রুত উত্তর দিচ্ছিল এবং খুব সুন্দরভাবে উত্তর খবর দিচ্ছিল, কি? পুরো রিজার্ভ বাচ্চার অপোজিট। এবং সে যে উত্তরগুলো দিচ্ছিল একদম ঠিকঠাক, একদম পারফেক্ট, বড় মানুষের মতন। তো কথা প্রসঙ্গে তার মা বলতেছে সে কাশি, সর্দি কাশি খুব আসসালামু বেশি, কাশি আলাইকুম ঘড়ঘড়ানি, আম্মা, একটু শ্বাসকষ্ট এরকম সমস্যা নিয়ে আসছিল। কেমন আছেন? তো তার মা বলতেছে যে ও ভাই, আর বলেন না, কয়দিন আগে সে অনেকগুলো আইসক্রিম খাইছে, অনেকগুলা আইসক্রিম খেয়েছে, বলতে না বলতেই ইমিডিয়েটলি বাচ্চা একটা স্মাইল দিল, যে বললো আচ্ছা আঙ্কেল আসলে হয়েছে কি জানো, আম্মা, আমার না সেদিন জন্মদিন ছিল, আমার চাচু আমাকে আইসক্রিম খেতে বললো, আমি বললাম যে আমি আইসক্রিম খাবো না, হ্যাঁ, কিন্তু আমার চাচু বললো যে জন্মদিনের দিনে আইসক্রিম খেলে কিছু হয় না, তাই আমি আইসক্রিম খেয়েছি। জাস্ট আচ্ছা, সেভাবে এইভাবে খুব পোলাইটলি, খুব সুন্দরভাবে হাসি হাসি ভাবে বললো। ঠিক আছে, ছোট বাচ্চা দেখেন, মা পজিশনটা বলতেছে, বলা মাত্রই সে মায়ের কথা শেষ না হতে হতেই সে একটা স্মাইলিং করে আমার দিকে, আমাকে অ্যাট্রাকশন করে সেইভাবে কথাগুলো বললো। ঠিক আছে, ফসফরাসের মধ্যে আমরা একটা রুব্রিক্স পাই, রিজিয়ন পাওয়ার, রিজন আর EASON, রিজন পাওয়ার ইনক্রিজ অফ, রিজন পাওয়ার অফ ইনক্রিজ, রিজন ইনক্রিজ পাওয়ার অফ, এটা হচ্ছে রিজন পাওয়ার ইনক্রিজ অফ, আমরা এটা বলি আর কি পড়ার সময়, রিজন পাওয়ার ইনক্রিজ, রিজন পাওয়ার ইনক্রিজ। চাচু কি মানে চাচা বলছে বার্থডে, আজকে তোমার বার্থডে, এবার খেলে কিছু হবে না, এই জন্য আমি 2-3টা আইসক্রিম খেয়ে ফেলেছি, আজকে তো খেলে কিছু হবে না। এটাও কিন্তু একটা হিপোক্রেসির শেড। আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হিপোক্রেসি দেখি, আমি বলেছি আপনাদেরকে যখন অ্যাডাল্ট নিয়ে আলোচনা করেছিলাম, ক্লিয়ার দেখতে পাই, কিন্তু বাচ্চারা তো ওরকম ক্লিয়ার দেখতে পাবেন না। বাচ্চাদের এই অ্যাটিটিউড গুলা কথোপকথন, মিষ্টি মিষ্টি কথোপকথনের মধ্যে আপনি পাবেন। বাচ্চারা আপনাকে দেখাবে আমি কত ভালো, আই এম এ নোবেল পারসন। আমাদের রুব্রিক্স আছে ডেলুশন, নোবেল বিং, ডেলুশন নোবেল, NOBL, নোবেল বিং, দেন ফসফরাস, ডেলুশন নোবেল বিং। সে দেখাচ্ছে সে কত ভালো, সে বোঝানোর চেষ্টা করছে আমি এই কাজ করিনি, না 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 আমি করতেই পারি না, আমি ওটা করিনি, কিন্তু ভিতর থেকে সে তার ফায়দার জন্য কাজ করেছে। তার আইসক্রিম খাওয়ার মন চাচ্ছিল, ছোট বাচ্চা তো আইসক্রিম খাবেই, ওকে নিষেধ করেন না যাই করেন, আইসক্রিম খাওয়াটা তার উদ্দেশ্য ছিল। আর সে কি কারণ দেখাচ্ছে, আমার চাচা বলেছে তাই আমি খেয়েছি। এইরকম তীক্ষ্ণ মেধা শক্তির এরা হয়ে থাকে। সে যা করে, হুম, সে যদি কিছু করে, পারবা? সে দেখ, এটাই হলো ফসফরাস। ক্লাস তো শেষ? রিজন পাওয়ার ইনক্রিজ আমরা মানে কি কি থেকে বলি, কোনটাকে বলি রিজন পাওয়ার ইনক্রিজ? আসতেছি আমি তো। বলেছিলাম মনে হয়, কার মনে আছে? একের পর এক রিজন দিতে থাকবে। একের পর রিজন, এক আর অবজেক্টিভ রিজনে বলে মানে ডাক্তারের তার রিজনটা শুনে মনে হবে সে ঠিক বলছে। ঠিক বলছে। রিজন পাওয়ার ইনক্রিজ অফ আমাদের রুব্রিক্স, তাই না? রিজন পাওয়ার ইনক্রিজ অফ মানে তার রিজন করার পাওয়ারটা বেড়ে গেছে। রিজন করার, রিজন কি কারণ, কারণ করার পাওয়ারটা বেড়ে গেছে। ঠিক আছে, রুগী এসে কি বলে,
ডাক্তার সাহেব আপনিই বলুন, এটা তো হোমিও ওষুধ, এটাতে কত দ্রুত অ্যাকশন হয়। হ্যাঁ, এরপরে দেখা যাচ্ছে আরেকটা কারণ বলবে, হ্যাঁ এই কারণে আমি এটা করতে পারিনি, মানে সে যে কারণটা দেখাবে সেটার সেটা বেড়ে যাবে, তাই না? এরকম আমরা মনে হয় রিজন পাওয়ার ইনক্রিজে থাকা ব্যক্তির কিছু বলেছিলাম, কিছু কারণ টারণ বলেছিলাম, তাই না? কারণ মনে আছে? কারণ মনে নাই যে এই ব্যক্তিরা অনেক জেদি হবে, একটা কারণ বলেছিলাম। আর একটা কি বলেছিল, রিজন বাড়ানোর জন্য তাদের প্রচুর আইডিয়া মাথার মধ্যে গুজগুজ করবে, অনেক ধরনের আইডিয়া একটার পর একটা বলে যাবে, এটা হলে এটা, না হলে এটা, না হলে ওইটা। তার কথা আপনাকে মানার জন্য সব ধরনের হাতিয়ার তার আছে, সব ধরনের অজুহাত তার খাড়া করা আছে। আর এদের মধ্যে হিপোক্রিসিও থাকতে পারে, ফসফরাসে তো থাকবেই হিপোক্রিসি। বিভিন্ন ধরনের আর্গুমেন্ট দিবে, যেগুলো প্রয়োজন নাই সেগুলাও দিবে, এবং সে যে আর্গুমেন্ট দিবে সেটাকে সত্য বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। এবং এগুলার মধ্যে এই রিজন পাওয়ার ইনক্রিজে থাকা ব্যক্তিরা, স্টেটে থাকা ব্যক্তিরা সবসময় এক ধরনের স্কেপ অ্যাটেম্প থাকে, পালায় বেড়ানোর জন্য। না না, আমার কোনো দোষ নাই, চাচু বলেছে যে জন্মদিনের দিন খাইলে কিছু হয় না, তাই আমি খেয়েছি। ঠিক আছে, এইভাবে রিজন পাওয়ার ইনক্রিজ হয়। আমরা রিজন পাওয়ার ইনক্রিজ গুলা এইভাবেই ব্যবহার করি। ঠিক আছে, তো এই পর্যন্তই, আজকে আর খুব লম্বা করলাম না। আপনারা কেমন কি লাগলো জানেন। ফসফরাসের আর আমার দেখা বাচ্চাদের আর দুই একটা শেড আছে, আমি এখন মনে করতে পারতেছি না। আমি আজকে আসলে খুব বেশি লেকচার সাজাতেও পারিনি। পরবর্তীতে যদি কোনো মেডিসিন পড়তে যে হঠাৎ করে মনে পড়ে, তখন আমি আপনাদেরকে শেখায় নিব।